নমস্কার, আজকে আবার একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। এবার চলেছি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি শহর যার নাম অ্যাভিগনন বা অ্যাভিনিও। আজ থেকে মাস চারেক আগে মানে ওই সেপ্টেম্বর মাসের গোড়ার দিক করে হঠাৎ করে এই সুযোগ এসে গিয়েছিল আর আমি ব্যাগ কাঁধে তুলে একা একাই বেরিয়ে পড়েছি। হাতে রয়েছে আমার স্ট্যান্ড আর আমার ক্যামেরা আর পৌঁছে গেছি এই সুন্দর শহরে, যেটি একসময় কিনা রোমান শাসনের অধীনে ছিল। মধ্যযুগে এটি খ্রিস্টান ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। এখানে 1300 শতকে আবার পোপদেরও বাসভূমি ছিল, তবে এখন সেসব ইতিহাস। 1500 শতকে পোপের বাসভূমি তো রোমে ফিরে গেছে, কিন্তু এখনও এই শহরের ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য। তো এইবারের সামারে এটাই হলো আমার ঘুরতে যাওয়ার জায়গা। তবে ঠিক ঘোরার উদ্দেশ্য করে যে আমি গেছি তা বলতে পারি না। আমি গিয়েছিলাম আমার রিসার্চের কাজেই। সেখানকার ইনরায় বা যে এগ্রিকালচারাল কলেজে আমি পড়াশোনা করি সেই অ্যাভিগননে তার একটা সেন্টার আছে। তো সেখানে আমার কিছু স্যাম্পেলকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে একটা যন্ত্রে টেস্ট করে দেখার জন্য, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিকালবেলা করে আমি বেরিয়ে পড়েছি অ্যাভিগনন ঘুরতে। তো সেই সমস্ত অনুভূতি আপনাদের সাথে তুলে ধরবো। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। প্যারিসের গ্যা দু লিয়ন থেকে অভিরূপ আমাকে ট্রেনে তুলে দিয়েছে। এটা হলো টিজিভি বা বুলেট ট্রেন। যাত্রাকালে গুগল ম্যাপ চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কিভাবে আমি যাব। তো একদম ফ্রান্সের কেন্দ্রে আছে প্যারিস শহর, আর তা থেকে টানা দক্ষিণ দিকে যদি যান তাহলে পৌঁছে যাবেন এই যে অ্যাভিগনন বা অ্যাভিনিও শহরে। নীল ডটটা হলো আমার ট্রেন, যেটায় চড়ে আমি চলেছি প্যারিস শহর থেকেই যাচ্ছি অ্যাভিনিওতে। অ্যাভিনিও টিজিভি অবধি এই বুলেট ট্রেন আমাকে নিয়ে যাবে, আর সেখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে ট্রেন এবং উঠে যাব একটা স্লো ট্রেনে, যেটা মাত্র 10 মিনিট চলে পৌঁছে দেবে আমাকে অ্যাভিনিও সেন্টারে। আর সেখানেই সামনেই আছে আমার হোটেল। একা একাই যাচ্ছি প্রথমবার, তাই একটু ভয় ভয়ও লাগছে, তবে ভয়টা এখন অনেকটাই কেটে গেছে। অনেকগুলো দিন তো ফ্রান্সে হয়ে গেল। সব জায়গায় কথা বলতে না পারলেও যেহেতু এদের হরফটা ল্যাটিন হরফেই লেখা থাকে, ফ্রেঞ্চ ভাষাটা ল্যাটিন হরফ ইউজ করা হয়, মানে ইংরাজির যে হরফটা, তো সেই হরফটা পড়তে যেহেতু পারি তাই জন্য গুগল ট্রান্সলেটর ইউজ করে ট্রান্সলেট করতে একেবারেই অসুবিধা হয় না। এদের কাঁচগুলো কিন্তু একেবারে ক্লিন ঝকঝক করছে, আর তার মধ্যে দিয়ে আপনি পাহাড় দেখতে পাবেন। কি যে দারুণ লাগছিল। এই যে পায়ের নিচে আমি আমার পিঠের ব্যাগটাকে রেখে দিয়েছি, আর একটা ট্রলি আছে জানেন, সেটা না ট্রলি রাখার জায়গাতে বাইরেটাই রেখেছি। প্যারিস থেকে অ্যাভিগনন টিজিভি স্টেশনের দিকে বুলেট ট্রেনে যাত্রার সময় জানলার বাইরে চোখ রাখলে এক স্বপ্নময় দৃশ্য চোখে পড়ে। দূরে বিস্তৃত পাহাড়গুলো যেন মেঘের চাদরে মোড়া এক অদ্ভুত রূপকথার ছবি এঁকেছে। আর পাহাড়ের ঢালে ডিপ সবুজ রঙের শেড চোখে পড়ছে, উপরে সাদা মেঘের স্তর, আর নিচে হালকা রঙের ওই যে ক্ষেতগুলো, হালকা সবুজ রঙের ক্ষেতে ফসল ফলে আছে। এরম দেখতে দেখতে কখন যে 3-4 ঘন্টা হুশ করে কেটে গেল বুঝতেই পারলাম না। আপনাদের সাথে কথা বলতে বলতে অ্যাভিনিও টিজিভি স্টেশনে পৌঁছে গেছি। সেখানে বুলেট ট্রেনের লাইন থেকে সরে এসে এবার আমি স্লো ট্রেনের লাইনে চলে এসেছি। এইটা হলো সেই স্লো ট্রেনটা। স্লো ট্রেনের মধ্যে চড়ে পড়েছি, মানে এটা ঝিকঝিক করে আস্তে আস্তে যাবে, কিন্তু ভিতরটা বেশ সাজানো গুজানো পরিষ্কার। ওই নীল রঙের বাক্সটা আমার ট্রলি। আমার সাথে আরও একটা দুটো ফ্যামিলি উঠেছে, বেশি নয়, খুব কমই লোক ছিল। আর ট্রেনটা এখানে কোনো কিন্তু সিট নাম্বারিং নেই, আপনি যে কোনো সিটে বসে পড়তে পারবেন। মিনিট 10-এরই রাস্তা, খুবই কম। একটাই স্টপ যাবে, ওই অ্যাভিনিও সেন্টার অবধি নিয়ে যাবে আমাদেরকে। এটা হাঁটা পথে গেলে প্রায় মিনিট 40 লেগে যেতে পারে, তাই ট্রেনে যাওয়াটাই শ্রেয়। মাত্র 10 মিনিটে পৌঁছে যাব। জানলার বাইরে যে ট্রেনটাকে দেখতে পেলেন ওই ট্রেনটা করেই এসেছি আমি এই জায়গাটা অবধি। একদিকে ভালো, এই ট্রেনটা যে স্টেশনে নিয়ে যাবে সেখান থেকে বেরিয়েই সামনেই ইবিস হোটেল গ্যা, সেখানেই আমরা রুম নিয়েছি। মানে আমি তো রুম নিইনি, আমাকে ইনস্টিটিউট থেকে বুক করে দিয়েছে। থাকবো মোটে 2 দিন। 2 দিনের কাজ করি আমি, তারপর চলে যাব দেশে। এখন তো দেশ থেকে ফিরেও এসেছি, কিন্তু সেই মুহূর্তে আমার প্ল্যান ওরকমই ছিল যে 2 দিন এখানে কাজ করে ফিরে যাব প্যারিসে। তারপর প্যারিস থেকে তারপরের দিনই আমাদের ফ্লাইট ছিল কলকাতা যাওয়ার। সেই সমস্ত ঘটনা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। সামাও এই কিছু কিছু অ্যাভিগননের ভিডিওগুলো, মানে এই অ্যাভিগনন ট্রিপটা আমার আর শেয়ার করার সুযোগ ঘটে ওঠেনি। এত বানাতে মানে ভিডিও বুঝতেই পারছেন, একটু টাইমও যায়। তো অনেক কিছুই শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটা আর বানানো হয়ইনি। তো এখন আবার সেই ছবিগুলোকে একত্রিত করে আপনাদের সাথে শেয়ার করতে বসেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে ওই স্লো ট্রেন আমাকে পৌঁছে দিয়েছে অ্যাভিনিও সেন্টারে। আর এইবার আমি সেন্টারের স্টেশন থেকে বেরোচ্ছি। বেরোতেই চোখে পড়লো এই জার্মান শেফার্ড আর তার সাথে দাঁড়িয়ে থাকা কিছু পুলিশকে। পুলিশদের পাশ কাটিয়ে আমি বেরিয়েই ডান দিকে তাকাতেই দেখতে পাবো ইবিস হোটেল গ্যা। এখানে কিন্তু আমি আগেও এসেছি, এই কাজের সূত্রেই এসেছি।
আমি আবার ডান দিকে হাঁটতে যাব, সেই সময় দেখি পুলিশগুলো ডান দিকে হাঁটছে। তাই আমি ক্যামেরাটাকে একটু সরিয়ে সরিয়ে নিয়ে হাঁটছি। কি জানি ক্যামেরা যদি পুলিশের দিকে তাক করি, ওরা যদি কোনো রকম প্রতিবাদ করে। একবার মোসা মিশেল বা মন্ট সেন্ট মিশেলে যখন গেছিলাম তখন ছবি তুলছিলাম, আর দেখতে পাইনি সামনে কতগুলো পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। তারা এসে বলছে, এই তুমি আমাদের ছবি তুলো না, ডিলিট করো। তো আবার ডিলিট করে দিয়েছি, মানে বাংলা ভাষায় তো বলেনি কিন্তু ইংরাজি ভাষায় বলেছিল, তো আমি ডিলিট করে দিয়েছিলাম। তারপর থেকে আমি আর পুলিশের ছবি তুলি না। এই দেখুন আমার কাছে আছে ডকুমেন্ট, আর সেই ডকুমেন্ট নিয়ে আমি ঢুকে পড়েছি পাশে থাকা হোটেলের মধ্যে। সেখানে আমার ডকুমেন্ট দেখাতেই ওরা আমার নির্ধারিত রুমের কার্ড দিয়ে দিল। তো সেই কার্ড নিয়ে পৌঁছে গেলাম রুমের মধ্যে। ইউরোপে যদি একা থাকেন আর আগে থেকে ঠিকঠাক রিভিউ দেখে হোটেল বুক করে থাকেন, একা ঘোরা কোনো অসুবিধাই নেই, সবটাই সেফ। তো আগে মেয়ে হিসাবে আমি ভাবতাম যে একা একটা হোটেলে রাত কাটাবো, না জানি কিরাম লাগবে, কিন্তু এখন যেহেতু বহুবার হয়ে গিয়েছে তাই বুঝে গেছি যে ব্যাপারটা ভালোই সেফ। আর আমি সেই হোটেলগুলোই নিই যেগুলো আমাদের ইনস্টিটিউট থেকে বুক করে দেয়, তো কাজেই এগুলো ভালো হোটেল। তবে এখানকার সব হোটেলই ভালো, এরকম নয় যে কিছু অসুবিধা আপনার হবে। আপনি যদি এয়ারবিএনবি বুক করেন তাহলেও সেরকম কোনো অসুবিধা হবে না, শুধু খেয়াল রাখবেন যে রেটিংটা দেখে নেবেন আর মানুষ কিরাম রিভিউ দিয়েছে সেটা দেখে নেবেন। আর আমরা অবশ্য বুক করলে ওই রেটিং দেখে সবথেকে যেগুলো রেটিং ভালো আছে সেগুলোই একা একা বুক করি। যেমন ধরুন জাপানে নিজের থেকেই বুক করেছিলাম, কোনোটাতেই কোনো অসুবিধা হয়নি, সবই কিন্তু বেশ ভালো সেফ। একটু রিসার্চ করে যদি একা বুক করেন অনেকটা সময় নিয়ে, তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। একা মেয়ে হিসাবে ঘুরতে গিয়ে যে বিপদে পড়বেন তা কিন্তু নয়, সব কিছুই বেশ সিস্টেমেটিক আর সেফ। তো আমার লাগেজ নিয়ে আমি পৌঁছে গেছি ঘরের মধ্যে। এতটা জার্নি করে এসেছি তো এবার মনে হচ্ছে একটু হাত পা ছড়িয়ে রেস্ট নিই। এটা কিন্তু ডবল বেডরুম। আমি তবে চাইনি ডবল বেডরুম দিতে আমাকে, কারণ আমি তো একাই থাকবো, কিন্তু ইনস্টিটিউট থেকে বুক করেছে, তো ওরা জেনারেলি কাপেল রুমই বুক করে। তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে আসতে পারি বা আমার পার্টনারকে নিয়ে এখানে আসতে পারি। আমার সাথে কাজ করবে বলে ম্যাক্সিমও এসেছে, তবে ম্যাক্সিম আমার সাথে এক ট্রেনে আসেনি, ও ওর পার্টনারকে নিয়ে আলাদাভাবে আসবে, দিয়ে আমরা একসাথে দুদিন কাজ করব। ম্যাক্সিম হলো আমাদের ল্যাবের রিসার্চ ইঞ্জিনিয়ার। তো ওর সাথে আমার এখনও দেখা হয়নি, তবে ও এই হোটেলেই থাকবে দুদিন, আর তারপরে ও এখানে কাজ কন্টিনিউ করবে, তখন আমি কিন্তু ফেরত চলে যাব। তো ওর সাথে দেখা করব, ওই রাত্রে ডিনারে ভাবছি গিয়ে দেখা করব। এসে গেছে আশা করি এতক্ষণে, ওর তো আমার আগেই এসে যাবার কথা, দেখা যাক কি হয়। আমি একাই এলাম, কারণ ওর সাথে আসতে গেলে ও অনেক তাড়াতাড়ি চলে আসতো, তো আমি অত তাড়াতাড়ি আসতে চাইনি। অভিরূপের সাথে সকালবেলাটা একটু সময় কাটিয়ে এলাম, কারণ সকালবেলায় আমরা ব্যাগ গুছোচ্ছিলাম কলকাতা যাওয়ার, কারণ 3 দিন বাদেই কলকাতার ফ্লাইটটা ছিল। জানলা দিয়ে আপনি দেখতে পাবেন এই দৃশ্য, একদম সামনে পাতাগুলো সব গাছের হলুদ হয়ে গেছে, কারণ এটা সেপ্টেম্বর মাস বললাম তো, সেপ্টেম্বর মানে এখানে কিন্তু হেমন্তকাল শুরু হচ্ছে। যেদিনকে পৌঁছেছিলাম সেদিন রাত্রিবেলা ম্যাক্সিম আর ক্লারার সাথে একসাথে ডিনার করে নিয়েছিলাম, আর সেই জন্য সেদিনকে ভিডিও বানাইনি। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট থেকে আপনাদেরকে আবার দেখাচ্ছি। নানান ধরনের ফল সাজানো ছিল, আর সেই ফলগুলোর সাথে আরও ব্রেকফাস্টের অপশান ছিল, সেগুলো নেওয়ার জন্য অনেক রকমের বাটিও রাখা ছিল। এখানে আছে এই দেখুন দুধ, চিজ, মাখন, আর তার সাথে কিছু হ্যাম, মাংসের ওই চিকেনের একটা স্লাইস মতো, এইগুলো। তো আমি এখান থেকে বেছে বেছে আপাতত যেটা পছন্দ হলো সেটা হলো মাখন। অনেকটাই মাখন উঠে এলো, কিন্তু বাঁ হাতে আমি আর ছোট করে কাটতে পারলাম না, পুরো মাখনটাই নিয়ে নিলাম। তো এখান থেকে আমি একটা চিকেনের ওটাকে পুলে রুটি বলে, পুলে মানে চিকেন আর রুটি মানে ওই লম্বা টাইপের একটা স্লাইস আর কি। তো সেই পুলে রুটি নিয়ে নিলাম। এখানে হরেক রকমের পাউরুটি আছে। ফ্রান্স মানে পাউরুটি এখানকার মেন ফুড, বুঝেছেন? তো হরেক রকম পাউরুটি আপনি সব জায়গাতেই পেয়ে যাবেন। তো সেখান থেকে কেটে একটা পাউরুটি স্লাইসও নিয়ে নিয়েছি। ডিম রাখা আছে, আর সেই ডিমগুলোকে সিদ্ধ করার জন্য পাশে এরকম জল গরম করার ব্যবস্থাও আছে। নিজের ইচ্ছা মতো হাফ বয়েল, ফুল বয়েল, কাঁচা যেরকম চাইবেন ডিম খেয়ে নিতে পারবেন। এখানে রাখা আছে সসেজ, আর তার পাশে রাখা আছে এগ স্ক্র্যাম্বেল করে।
মানে ওই সিদ্ধ মতো করা কিন্তু হালকা সিদ্ধ। ওটাকে কীভাবে বলে বলুন তো? স্ক্র্যাম্বেলড এগ মানে কি বলুন তো, প্যানটাকে একটু গরম করে তার মধ্যে ডিমটা ফাটিয়ে ফেলে দেবেন, দিয়ে সেটাকে হালকা হালকা নাড়াতে থাকবেন, তাহলে কুসুম আর সাদা অংশটা মিশে যাবে, কিন্তু পুরোপুরি শক্ত মানে সিদ্ধ হওয়ার আগেই ওটাকে গোলমরিচ নুন দিয়ে আপনাকে নামিয়ে নিতে হবে। তার মধ্যে নানান ধরনের ফ্লেভারের জন্য পাতা অথবা রসুন কুচো এগুলো মেশাতে পারেন, সেইটা হলো স্ক্র্যাম্বেলড এগ সেই জিনিসটা। ড্রিঙ্কসের মধ্যে ফ্রেঞ্চ যে কোনো জায়গায় যদি ব্রেকফাস্ট নেন, অরেঞ্জ জুস বা ফ্রুট জুসের অপশান, তার সাথে সাথে হট বেভারেজের মধ্যে এরকম টি, কফি বা চকলেট মিল্কের অপশান থাকে। তো আমি চকলেট মিল্ক নিয়ে নিয়েছি, এটা আমার কখনোই ব্যতিক্রম হবে না। যতই মোটা হই, চকলেট মিল্ক যদি সামনে দেখতে পাই আমি এটা নিয়েই নেব। তারপরে আমি মাথায় হেডফোন গুঁজে ইউটিউবের ভিডিও দেখতে দেখতে খেতে শুরু করে দিলাম। প্রথমে পাউরুটিটার মধ্যে মাখন মাখিয়ে নিচ্ছি, আর তারপরে ওই পুলের রুটিটা ওর উপরে রেখে দেব, দিয়ে বেশ একটা স্যান্ডউইচের মতো ব্যাপার হবে, সেটাই খেয়ে নেব। এবার পাউরুটিতে এত রকম এখানে চয়েস থাকে যে বোঝা মুশকিল কোন পাউরুটিটা ভালো আর কোনটা খারাপ। তবে মোটামুটি এদের সব পাউরুটি খেতে কিন্তু আমার ভালোই লাগে, মানে একটু বেশ টেস্টি হয়। এরা নানান রকমভাবে পাউরুটিগুলোকে বানায়, তো বেশ ভালো লাগে। তো এই আমি পাউরুটিটা আপাতত নিয়েছি ব্রাউন ব্রেড আর তার সাথে পুলে রুটি, সেটাকেই খাচ্ছি। সামনে যে সাদা রঙের গেঞ্জি পরা নীল রঙের জামা পরা মেয়েটাকে টুক করে দেখলেন, ওটাই হলো ম্যাক্সিম আর ক্লারা। ওদের মুখের আমি ছবি তুলিনি, কারণ এদের দেশের লোকেরা না অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই আমি না ওদের প্রাইভেসিটাকে মেনটেন করেছি। আর এখানে মানে যেখানে খাচ্ছি তার পাশেই একটা সোফা আছে, সেখানে বসার জায়গা আছে, সেখানে খেলার বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা আছে। আপনি চাইলে এখানে বসে একটু রাত্রিবেলা আড্ডা মারতে পারেন, সাথে একটু মাথা খাটিয়ে চেসও খেলে নিতে পারেন। বইও রাখা আছে, তবে বেশিরভাগ বই ফ্রেঞ্চ ভাষাতেই চোখে পড়লো। এছাড়া বিভিন্ন দেশের পতাকা টাঙানো আছে। অনেকক্ষণ ধরে খুঁজেও আমি ভারতীয় পতাকা এখানে খুঁজে পেলাম না। এখানে পিয়ানো রাখা আছে, কিছু আরও মিউজিকের ইনস্ট্রুমেন্ট ড্রাম ফার্মগুলো রাখা আছে, মানে নানান রকম এন্টারটেনমেন্ট করার মতো জিনিসপত্র এই সবই না নিচের এই লবিটার মধ্যেই আছে। বসার জায়গা, খেলার জায়গা, খাবার জিনিস, রিসেপশন সবই এই জায়গাটাতেই হচ্ছে। এই খেলাটার নাম কি কে জানে? আমি না এই খেলাটার নাম জানি না, কিন্তু অনেকবার অনেক জায়গাতেই দেখেছি, বিভিন্ন ক্যাফে ট্যাফেতে এটা রাখা থাকে। আর সেই ফ্রেন্ডসে মনে পড়ে চ্যান্ডলার আর জয়ী এই খেলাটা খুব খেলতো। কি নাম আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো, আমি না জানি না, কখনো খেলার এটা সুযোগ ঘটেনি। এইবার যখন চোখের সামনে দেখতে পেলাম, তাও এতটা হাতের কাছে, তাই নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে হ্যান্ডেলগুলো কিভাবে নড়ায়। তো দেখলাম সহজই হবে বোধহয় খেলাটা। যাই হোক, তারপরে ম্যাক্সিমের সাথে আমি পৌঁছে গেছিলাম ইনস্টিটিউটে। আর ইনস্টিটিউটে ঢুকতেই চোখে পড়লো রাস্তায় খোয়ার ওপর দিয়ে হেঁটে চলেছে, এই দেখুন সাইজটা একবার দেখতে পাচ্ছেন, আমার একখানা আঙুলের মতো সাইজ এই লার্ভাটার। এই লার্ভাগুলোর পিছনেই দেখুন হলুদ রঙের একটা ল্যাজ আছে, সেই কারণে এটাকে হর্নটেল বলা হয়। আর এই দেখুন এই ইনস্টিটিউটের একটি ছেলে যে আমাদের সাহায্য করছিল, ওর নামটা কি ছিল আমি আর বলছি না, ও রাস্তায় দেখতে পেয়ে হাতে তুলে নিয়েছে। ভাই কি সাহস রে! ফরাসি দেশেরই ছেলে, আর ওর নামটা অ্যাকচুয়ালি আমি ভুলেই গিয়েছি। আর হাতে যখন তুলে আমাদের কাছে এসে দেখাচ্ছে, বলছে হাত বুলিয়ে দেখো কীরকম খসখসে, ফিলিং নাও। আমি মনে মনে ভাবছি, বাবা আমার কোনো ফিলিংই আসবে না, তুই ওটাকে নামিয়ে দে। এই বিশাল সাইজের প্রায় সাপের মতো দেখতে একখানা লার্ভা। তবে এগুলো ক্ষতিকর নয়, একেবারেই কোনো ক্ষতি করে না। এদের কাজ হলো গাছের পাতা খাওয়া, আপনার হাতে কোনো রকম খাবে টাবে না, কোনো ক্ষতি করবে না। তারপরে আমরা সেই ইনস্টিটিউটের ক্যান্টিনে চলে গেলাম। খুব একটা সুযোগ পাচ্ছি ভালো করে ভিডিও তোলার তা তো নয়, ওই মানুষের মুখগুলোকে আড়াল করে টুকটুক করে যতটা পাচ্ছি নিজের মতো ভিডিও তুলে নিচ্ছি। এখানে ফ্রান্সে সব ক্যান্টিনেই না বিভিন্ন রকম খাবারের অপশান থাকে, 3-4 রকম অপশান তো থাকবেই। তার সাথে আপনার অন্ত্রে মানে ওই এন্ট্রিতে যে স্টার্টার দেয় না, সেই স্টার্টার আর ডেজার্ট এই দুটো জিনিস তো থাকবে। আর তার সাথে মেন কোর্সের মিল থাকবে। তো আমি নিলাম একটা ফিশ ফিলে, তার সাথে সস নিয়েছি, আর তার সাথে কিছু সবজি নিয়েছিলাম, সাথে ইয়োগার্ট আর মিষ্টিও নিয়েছি। ইনস্টিটিউটে কাজ হয় গাছপালা নিয়ে, তো তাই মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এই সমস্ত যন্ত্রপাতির ছবি, গাছের ছবি, পোকার ছবি আর ভাইরাস ব্যাকটেরিয়ার ছবি এসব লাগানো আছে। এই ধরনেরই একটা যন্ত্র নিয়ে কাজ করব বলেও আমার এখানে আসা হয়েছে।
আরেকটা জিনিস এদের কাছে দেখেছিলাম যেটার ফটো তোলা সম্ভব হয়নি, সেটা হলো বিশাল বড় বড় টমেটো গাছ। মানে একটা টমেটো গাছ আমার হাইটের থেকে 1.5-2 গুণ প্রায় বড়, মানে একতলা বাড়ির সমান হাইটের একটা টমেটো গাছ এদের কাছে আছে, একটা ভ্যারাইটি। কি লম্বা টমেটো গাছ রে বাবা! এরকম গাছ আমি আগে তো কখনো চোখে দেখিনি। আপনারা কি কখনো একতলা সমান টমেটো গাছ দেখেছেন? জানলে বা দেখে থাকলে বা শুনে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ইনডোর প্ল্যান্টের মধ্যে রাখা রয়েছে জবা ফুলের গাছ। ভাবতে পারছেন ইনডোর গাছ জবা ফুল কবে থেকে হলো? এদের আসলে বাইরে তো ঠান্ডা বেশি। এটা হলো প্যাপাইরাস গাছ, সেই যে প্যাপাইরাস যে গাছে মিশরীয়রা প্রথম হাইরোগ্লিফিক লিপি লিখে রেখেছিল। আপনাদের কাছ থেকে জবা ফুলটাকে দেখাই। এই জবা গাছ এখানে ইনডোর প্লান্ট হিসাবে ব্যবহার করা হয়, আর মেনটেনও করেছে খুব সুন্দর। ফুলটা কিরম ফুটেছে দেখছেন, সতেজ পুরো। এখানে ইন্টেরিয়র ডেকোরেশন এই অফিসগুলোতে খুব সহজ ছোট ছোট জিনিস নিজেরা নিয়ে করেছে। গাছের পাতা দেখুন, একটা গাছের ডাল নিয়েছে শুকনো, তার উপরে কাগজ কেটে পাতা বানিয়েছে, আর সেই দিয়েই ডেকোরেশন করে রেখেছে। দক্ষিণ ফ্রান্সে এই অঞ্চলগুলো ল্যাভেন্ডার গাছের জন্য বিখ্যাত। ফ্রান্সের ল্যাভেন্ডার ক্ষেত তো জানেন বিশ্ববিখ্যাত। তো ল্যাভেন্ডার তুলে এনে সেগুলো দিয়েও এরা ডেকোরেশন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের অরিগামি করে ডেকোরেশন তো রয়েছেই। ছোট ছোট জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে, আপনাদের সাথে তাই শেয়ার করছি যে অরিগামি জিনিসটাকে এরা এত সুন্দর করে তৈরি করে সাজিয়ে রেখেছে, তাও একটা রিসার্চ ইনস্টিটিউটে এরকম হাতের কাজকে প্রাধান্য দিয়েছে, সেটা দেখে আমার বেশ ভালো লাগছিল। কাজের ফাঁকে বাইরেটার দিকে তাকিয়ে দেখছি, আরে কি দারুণ হাওয়া দিচ্ছে। এখনও শীতকাল তো আসেনি, শীতকাল আসতে তখনও প্রায় 3 মাস বাকি। এটা হেমন্তকাল সবে শুরু হচ্ছে সেই সময়টা, কিন্তু হাওয়াটা এর মধ্যেই যথেষ্ট ঠান্ডা। একটা আপনাকে সোয়েটার পরতে হবে, নাহলে কিন্তু হালকা ঠান্ডা লেগে যাবে। আর আমার যেহেতু ঠান্ডার ধাত, তাই আমাকে জ্যাকেট সবসময় সাথে রাখতে হচ্ছে। কখনো ঠান্ডা লাগছে তো জ্যাকেট পরে নিচ্ছি, আর কখনো গরম লাগলে জ্যাকেট খুলে নিচ্ছি। এখানে বসে আড্ডা মারার জন্য এই কাঠের চেয়ার টেবিলের ব্যবস্থা। চেয়ার টেবিলটা কিন্তু একে অপরের সাথে অ্যাটাচড। এই দেখুন এখানে আরও কিছু অরিগেমি সাজিয়ে রাখা আছে। কার অফিস, কী সব নোটিশ বোর্ডে এই সমস্ত টানানো আছে। সবই ছোট ছোট করে আপনাদের দেখাবো বলে ছবি তুলেছি, যে একটা ফ্রান্সের ইনস্টিটিউট কীরকম হয় ভিতর থেকে, যতটা আপনাদের দেখাতে পারছি। যন্ত্রপাতি, মানুষজন এগুলো দেখাতে পারলে আরও ভালো হতো, কিন্তু সেগুলো তো দেখানো সম্ভব নয়। তো এই ছোটোখাটো জিনিস যেগুলোতে অত প্রাইভেসি থাকে না, যেটা দেখালে আমার কোনো রকম সমস্যা হবে না, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্যাফেটেরিয়া আছে, সেই ক্যাফেটেরিয়ার মধ্যেই আপনাদের ওই অরিগামিগুলো যেগুলো সাজানো ছিল দেখালাম। এবার ইনস্টিটিউটের বাইরেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরকমই কোনো বিল্ডিংই এখানে 2 তলার থেকে বেশি উঁচু না, বেশিরভাগই 1 তলার মতো বিল্ডিং, কিছু কিছু 2 তলা বিল্ডিং। কিন্তু গাছগুলো বিরাট লম্বা লম্বা। এগুলো কি গাছ কে জানে। আমার সাথে আছে ম্যাক্সিম, আর আমরা দুজনে এখন কাজ হয়ে গেছে আজকের মতো, এবার ফেরত যাব ঘরে। তাই বাসের জন্য অপেক্ষা করছি বাস স্ট্যান্ডে এসে। বাস এসে যেতে বাসে উঠে বসে পড়লাম, আর বাসটা কিন্তু প্রায় পুরোটাই ফাঁকা ছিল। ম্যাক্সিম অন্য একটা জায়গায় সামনে বসেছে, আর আমি বললাম আমি পিছনে গিয়ে বসি, কারণ আমি ভিডিও তুলব। আর পিছনে এই কাঁচটা দিয়ে ভিডিওটা তুলতে বেশ ভালো লাগছিল, কারণ এখানটা ফাঁকা ছিল আর ভালো করে ছবি তুলতে পারছিলাম ভিডিও আপনাদের জন্য শেয়ার করার জন্য। আর রাস্তাটাও ততটাই উজ্জ্বল আজকে, একেবারে সূর্য উঠে ঝকঝক করছে চারিদিক। গরমকালটা এদের সকলের মজার সময়, কারণ দিনগুলো লম্বা লম্বা, বৃষ্টি খুব কম হয় আর সূর্যও আকাশে থাকে। আর শীতকালে সমস্ত ব্যাপারই বাজে, না সূর্য ওঠে, তার মধ্যে মেঘলা, তার মধ্যে সারাদিন বৃষ্টি আর ঠান্ডা। কীরকম অদ্ভুত না? ঠিক আমাদের দেশের উল্টোটা। আমাদের দেশে থাকতে কখন শীতকাল আসবে তার অপেক্ষায় বসে থাকতাম। সে শুকনো শীতকাল, সুন্দর, আপনি বাইরে খেলতে পারবেন, ঘামবেন না, রোদ উঠবে, গায়ে পিঠটা বেশ এলিয়ে দিয়ে রোদের মধ্যে বসে থাকতে পারবেন আরাম করে। আর এখানে ঠিক তার উল্টো, সামনে ট্রাম চলে যাচ্ছে। আমাদের বাসটা একটা কোনো জায়গায় জ্যামে দাঁড়িয়েছে, তখন দেখছি সামনে ট্রাম স্ট্যান্ড, আর সেখান দিয়ে একটা ট্রাম চলে গেল। অ্যাভিনিউ শহরে মেট্রো নেই, তার বদলে আছে ট্রাম। আমাদের হোটেলটা যেখানে, সেই জায়গাটা কিন্তু পুরনো সময় তৈরি, আর এই জায়গাগুলো যেখানে ইনস্টিটিউটটা, এটা পরবর্তীকালে তৈরি হয়েছে। তাই এখানকার বিল্ডিংগুলোও দেখুন সব এখনকার দিনের বিল্ডিং, মাথাগুলো সমতল,
আমাদের দেশে যেরকম ফ্ল্যাটগুলো হয় সেরকম বিল্ডিংগুলো। আর যেখানটায় আমি আছি ওখানকার বিল্ডিংগুলো দেখতে পাবেন সব সেই প্রাচীন ইউরোপীয়, সেই 400, 500, 600 বছর আগেকার তৈরি করা সব বিল্ডিং। মাঝপথে বাস খারাপ হয়ে যেতে আবার আরেকটা বাসে তুলে দিল, সেম বাস কিন্তু পরের বাসে তুলে দিল। যাই হোক, তারপরে পৌঁছে গেছি আমি আমার হোটেলের কাছে। আর তা আপনাদের যেরকম বললাম যে যতটা হোটেলের কাছে যাব সেটা অ্যাকচুয়ালি প্রাচীন অ্যাভিগনন শহর। যেহেতু হাতে মাত্র 2 দিনই সময় এই শহরটাকে ঘুরে দেখার, এর আগেও একবার এসেছিলাম, তখনও অল্প বিস্তর ঘুরেছিলাম আর আপনাদের ভিডিও পাঠিয়েছিলাম, কিন্তু আবার যখন সুযোগ পেয়েছি আবার একটু ঘুরে দেখি, তাই ঘরে এসে স্নান করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম শহরটাকে একটু এক্সপ্লোর করব বলে। কালকেই তো আমার ফিরে যাওয়া, বেশি সময় নেই, আজকেই যতটা দেখতে পারবো ততটা। তো এখানে লিফট আছে, আমি লিফটে করে এখন দেখতেই পাচ্ছেন নিচে নামছি, আর সেখান থেকে নেমে বেরিয়ে পড়ব শহরে যাওয়ার উদ্দেশ্যে। প্রাচীন শহরটা একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। হোটেল থেকে বেরিয়ে রাস্তা ক্রস করতেই দেখতে পাওয়া যায় অ্যাভিনিও শহরের প্রাচীন সময়কার সেই দেওয়াল, আর সেই দেওয়াল দিয়ে ভিতরে ঢুকে পড়লেই দেখতে পাওয়া যায় প্রাচীন শহর। এখানে লেখা আছে #অ্যাভিনিও। এখন হ্যাশট্যাগ কালচার এত বেশি পপুলার যে অ্যাভিনিও শহরেও এরকম একটা লাগিয়ে দিয়েছে দেখছি। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু সেটাকে দেখতে পাইনি, যখন দেখতে পেলাম নানান অ্যাঙ্গেলে নিজের কতগুলো ছবি পটাপট তুলে নিলাম। এরপরে আর কখনো আসবো বলে মনে হয় না। ছবি তুলছি তখনই চোখে পড়লো, আরে বকমদের দল এখানে ঘুরে বেড়াচ্ছে, তো দেখি তো যদি এদেরকে নিয়ে একটু ভালো ছবি তোলা যায় আর টুক করে যদি উড়িয়ে দেওয়া যায় তাহলে ছবিটা কিন্তু দারুণ উঠবে। দিয়ে ওদের কাছে গিয়ে ক্যামেরা তাক করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তবে না, এরা মোটেও আমাকে দেখে ভয় পেয়ে উড়ে পালালো না, আর আমাকে পারফেক্ট সুন্দর ছবির স্কোপও করে দিল না। এটা কি কুমড়ো গাছ কি জানি। তারপরে পৌঁছে গেছি এই যে দেখতেই পাচ্ছেন পোপের ক্যাসেলে। যে সময় পৌঁছেছি সেই সময় এটার ভিতরে ঢোকা আর সম্ভব ছিল না, কারণ সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে। আলো এখনও বেশ ভালোই আছে আকাশে, কিন্তু তাহলেও সময়টা কিন্তু প্রায় 7টার কাছে বাজতে চলেছে। আমার আজকের দিনে আবার টার্গেট হলো অ্যাভিনিও ব্রিজ, একটা অর্ধেক ব্রিজ আছে, সেটা বিরাট পপুলার, সেটাকে দেখতে পারা। তাই এসবের দিকে না তাকিয়ে আমি সিধা হাঁটতে থাকলাম প্রাচীন শহরের মধ্যে দিয়ে সোজা রোন নদীর তীরের দিকে যাব বলে। রোন নদী হলো এখানকার সবথেকে সুন্দর এবং বড় নদী, যে নদীটার উপরে একটা ব্রিজ আছে যেটাকে অ্যাভিনিও ব্রিজ বলে, আর সেটা ফরাসি কালচারে বিশাল বিখ্যাত। যেমন ছোটোবেলায় আমরা ওই কত রকমের কবিতা ছড়া আর কি পড়ি, তেমনি এখানকার বাচ্চাদের ওই অ্যাভিনিও ব্রিজ নিয়ে কোনো এক ছড়া আছে যেটা সবাইকে শেখানো হয়। তাই অ্যাভিনিও যাচ্ছি বললেই সবাই বলে সেই ছড়াটার কথা। প্রাচীন শহরের রাস্তাগুলো গলি ঘুপছ, সেখান দিয়ে গুগল ম্যাপ আমাকে এই গলির মধ্যে দিয়ে রাস্তা নির্দেশ করে দিচ্ছে, সেদিকেই যেতে হবে। তো দেখি গিয়ে পৌঁছই কোথায়। এরপরে অ্যাভিনিওতে কি দেখলাম সেটা নয় পরের ভিডিওর জন্য তোলা থাক। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে আমার রিসার্চ ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি, তার সাথে দেখাই মাঝে মাঝে ফ্যামিলি ব্লগ, যেখানে আমার হাজব্যান্ড, আমার 2 পরিবার সমস্ত কিছু দেখতে পান আপনারা। বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমরা, সেই ঘুরতে যাওয়ার ব্লগগুলো শেয়ার করি। তাই আপনি যদি ঘুরে বেড়াতে ভালোবাসেন আমাদেরই মতো, তাহলে এই চ্যানেলে অনেক জায়গার ভিডিও আপনি দেখতে পাবেন ফ্যামিলি ব্লগের আকারে। তো সেগুলো যদি দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আমার নাম হলো রিয়া, আর ভালো সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আমি এই আইসক্রিমটাকে শেষ করি, আর আপনারা ততক্ষণ
আমার চ্যানেলটাকে লাইক করে দিন, মানে এই ভিডিওটাকে লাইক করে দিন। যদি কোনো কিছু কমেন্ট করার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে দিন। যত বেশি লাইক করবেন তত আরও বেশি মানুষের কাছে ভিডিও পৌঁছে যাবে, আর তত আমি বেশি করে উৎসাহ পাবো নতুন ভিডিও বানানোর। তবে হ্যাঁ, এটাও নয় যে আপনাকে লাইক করার জন্য করতেই হবে আর তার জন্যই আমি ভিডিও বানাবো। যদি ভালো লেগে থাকে তাহলেই করুন, আর আমি এমনি ভিডিও বানাতে ভালোবাসি, কাজে এমনি বানাতে থাকবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন, টাটা।